হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা বক্রতা নিয়ে। তোমাদের পেপার 16 থেকে কিন্তু এই আলোচনা রয়েছে এবং পেপার 16 কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা পেপার রয়েছে। তার মানে এটা বলবো না যে বাকি পেপারগুলো না পড়লেও চলবে, সেগুলোও ইম্পর্টেন্ট। পেপার 16 যেটা রয়েছে বাকি পেপারের মতো এটাও একখানা পেপার, এটাকেও গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো বক্রতা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। চলো ঝটপট একটুখানি বলে দিচ্ছি আমরা যে কোথায় কি রয়েছে। দেখো বক্রতা, তো এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানে পরিসংখ্যানে বক্রতা বলতে কি বোঝাচ্ছে? বক্রতা বলতে বোঝাচ্ছে যে কোনো বন্টনের অসমতা, ঠিক আছে? অসমতা মানে কি? তার মানে সেটা সমান নেই, অসমতা বা একদিকে বেশি ঝুলে থাকার একটা প্রবণতা, তাই তো? যদি কোনো বন্টনের মানগুলি সমানভাবে ছড়িয়ে না থেকে কোনো কিছুকে তুমি ডিভাইড করছো, সেটা মনে করো একদিকে এভাবে বেশি ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশি বক্রতা দেখতে পাচ্ছি, তো সেই বন্টনকে বক্র বন্টন বলা হয়। ক্লিয়ার আছে? সাধারণভাবে একটি স্বাভাবিক বন্টন সমমিত হয়, নর্মাল ডিস্ট্রিবিউশন সমমিত হয় এবং এর মিন, মিডিয়ান ও মোড একই স্থানে অবস্থান করে। কিন্তু যখন বন্টনটি একদিকে বেশি ঝুঁকে যাচ্ছে, একদিকে বেশি প্রসারিত হচ্ছে, তখন কিন্তু মিন, মিডিয়ান ও মোড এর অবস্থান পরিবর্তন হয়, তখন গিয়ে বক্রতাটা সৃষ্টি হয়। যখন সমমিত হচ্ছে তখন কিন্তু মিন, মিডিয়ান, মোড একই জায়গায় থাকছে, কিন্তু যখন আমরা দেখছি যে বন্টনটা খুব বেশি একদিকে ঝুঁকে যাচ্ছে, তখন কিন্তু মিন, মিডিয়ান, মোডের যে জায়গাগুলো আছে সেইগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং তখনই ওই যে কার্ভ বা ওই বন্টন, হ্যাঁ, বা বক্রতা, বন্টন না, তখন ওই বক্রতাটার কিন্তু সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবার বক্রতার প্রকারভেদ দেখো কি রয়েছে। ধনাত্মক বক্রতা রয়েছে, ঋণাত্মক বক্রতা রয়েছে, আর রয়েছে শূন্য বক্রতা বা সমমিত বন্টন, ঠিক আছে? আচ্ছা চলো এবার একটু দেখে নিচ্ছি বক্রতার প্রকারভেদ। সবার প্রথমে রয়েছে ধনাত্মক বক্রতা। এটা কি বলছে? বন্টনের লেজ ডান দিকে দীর্ঘ হয়। দেখতে পাচ্ছি এখানে, যদি এটা আমি লেজ ভাবি তাহলে দেখো যে যেটা ধনাত্মক বক্রতা নিয়ে আলোচনা করছি, এটা লেজটা কিন্তু এই পাশে বেশি ঝুঁকে আছে, ঠিক আছে? আর কি, অধিকাংশ স্কোর নিম্ন মানের দিকে অবস্থান করে। অধিকাংশ স্কোরগুলো যেগুলো দিয়ে থাকা মানে দেওয়া হয়, সেগুলো কিন্তু নিম্ন মানের দিকে অবস্থান করে, ঠিক আছে? যেমন কোনো পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী কম নাম্বার পেয়েছে, কিন্তু কয়েকজনই রয়েছে যে খুব বেশি নম্বর পেয়েছে, তখন বন্টন কিন্তু ধনাত্মক বক্র হয়ে যায়। এই উদাহরণগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবে যে কোনো একটা পরীক্ষা নেওয়া হলো, সেখানে কিন্তু অনেকেই কম নম্বর পেয়েছে, ঠিক আছে? দেখো অধিকাংশ স্কোর নিম্নমানের দিকে অবস্থান করে, অনেকেই কম নম্বর পেয়েছে কিন্তু খুব কম রয়েছে যারা হচ্ছে বেশি নম্বর পেয়েছে। তো তখন কি হচ্ছে যে খুব কম জন যখন বেশি নম্বর পেয়ে যায়, তখন বন্টন কিন্তু ধনাত্মক বক্র হয়ে যায়, ঠিক আছে? এরকম একটা বিষয়। দেখো এই যে দেখতে পাচ্ছ জিনিসগুলো। আচ্ছা, তারপর হচ্ছে ঋণাত্মক বক্রতা। বলছে বন্টনের লেজ বাম দিকে দীর্ঘ হয়। এইখানটা দেখো কি ছিল, এটা ডান দিকে এভাবে ছিল, তাই তো? এবার যখন ঋণাত্মক বক্রতা আমরা দেখছি, তখন দেখো এটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, অধিকাংশ স্কোর উচ্চমানের দিকে অবস্থান করে। উচ্চমানের দিকে অবস্থান করে অধিকাংশ স্কোর। কোনো পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী খুব ভালো নম্বর পেয়েছে, অনেকেই ভালো পেয়েছে, কিন্তু কিছু অল্পজন রয়েছে যারা কম নম্বর পেয়েছে। এরকম পরিস্থিতি যখন হবে, তখন হবে যে ঋণাত্মক বক্র হবে তখন, ঠিক আছে? আচ্ছা, তারপর কি রয়েছে? শূন্য বক্রতা। তো এখানে কি হচ্ছে যে বন্টন সম্পূর্ণ সমান। এখানে দেখো লেজ কোনো দিকেই কিন্তু বেশি নেই, ঠিক আছে? এখানে কিন্তু একদম ইকুয়াল রয়েছে, বন্টন একদম ইকুয়াল রয়েছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কোনো বক্রতা এখানে থাকছে না। এখানে মিন, মিডিয়ান, মোড কিন্তু দেখো যে সমানই থাকছে এখানটায়। তো শিক্ষাক্ষেত্রে এই বক্রতা, এবার আমরা 3 রকমের বক্রতা তো দেখলাম। এবার তাহলে এটা দেখতে দেখতে তোমাদের মনে হতে পারে এটা কোথায় কাজে লাগাবো আমি? তাহলে এটা এভাবে কাজে লাগাবো, পরীক্ষার ফলাফল ও বিশ্লেষণে সাহায্য করে। একটু আগে আমরা 3 রকম উদাহরণেই দেখলাম যে কোথাও বেশি সংখ্যক ভালো নাম্বার পেয়েছে, কোথাও কম সংখ্যক ভালো নাম্বার পেয়েছে, বেশি চলে গেলে কোন ধরনের বক্রতা হচ্ছে, বা কমের দিকে থাকলে কোন ধরনের বক্রতা হচ্ছে, বা ইকুয়াল থাকলে কোন ধরনের বক্রতাটা হচ্ছে। তারপর রয়েছে শিক্ষার্থীদের সাফল্য ও ব্যর্থতার প্রবণতা নির্ণয় করা হয়, যে কম পেয়েছে বেশি পেয়েছে। তারপর প্রশ্নপত্রের মান যাচাই করা, ভালো হলো খুব
খুব নিম্নমানের হলো সেটা। শিক্ষামূলক গবেষণায় তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হয় এবং শিক্ষার্থীদের অর্জনের প্রকৃতি তুলে ধরে। তো এই যে বক্রতা নিয়ে যে আমরা পড়ছি, এটা কিন্তু পরিসংখ্যানিক পরিমাপ বা কোনো বন্টনের অসমতার মাত্রা নির্দেশ করে। শিক্ষামূলক পরিমাপ ও মূল্যায়নে বক্রতার গুরুত্ব কিন্তু ভীষণ, কারণ এর মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফলের প্রকৃতি, তাদের পরীক্ষার মান, যেই ধরনের ইনফরমেশনটা পাওয়া গেল সেটা কি ধরনের, তার ক্যারেক্টারিস্টিক্স সমস্ত কিছু কিন্তু এই বক্রতার সাহায্যে নির্ণয় করা যায়। তাই এই বক্রতা কিন্তু শিক্ষাক্ষেত্রে যথেষ্ট প্রয়োজন। এখানে আমি একটা ছোট ছকের মতো রাখার চেষ্টা করেছি। ধনাত্মক বক্রতা হলে কিভাবে মনে রাখবে, ঋণাত্মক বক্রতা হলে কিভাবে মনে রাখবে, এবং সমমিত হলে কিন্তু সবটাই ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আলোচনার বিষয়। চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার। ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।